প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা দেখছিলাম আমাদের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটা, যেখানে আমাদের টপিক ছিল ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল পলিসি। এটা আমাদের চ্যাপ্টার 5-এ। তো আজকের আমরা চ্যাপ্টার 5-এ যে টপিকগুলো আমাদের উদ্দেশ্য, জানি না আমরা শেষ করতে পারবো কিনা। তো আমরা ফার্স্ট দেখছি যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ওয়ার্ল্ড ব্যাংক। তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে এজেন্সিগুলো দেখেছিলাম, মূলত সেগুলোর মধ্যেই আমাদের অবজেক্টিভ গুলো আছে। আমরা জাস্ট একটু আলাদাভাবে স্পেসিফিক ওয়েতে আর কি দেখতে চাই। আমরা যে এজেন্সিগুলো দেখেছিলাম সেই এজেন্সিগুলোর অবজেক্টিভ দেখলেই মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আইবিআরডি আর আইডিএ এই দুটোর কাজ দেখলেই মূলত আমরা আমাদের অবজেক্টিভ গুলো পেয়ে যাবো আর কি। আর তারপরে আমাদের আছে ফাংশন, অবজেক্টিভ আর ফাংশন। অবজেক্টিভ গুলোকে আমি কিভাবে কার্যে রূপান্তর করি সেটাই হলো আমাদের ফাংশন। তো সেই ফাংশনটা আমরা আগেও দেখেছিলাম, এখন জাস্ট আমরা একটু দেখতে চাই আর কি, যে স্পেসিফিক ওয়েতে যে কিভাবে এইগুলো ফাংশন গুলো আলাদা করে লেখা যায়। তো তারপরে আমরা দেখতে চাই যে মূলত আমাদের কোশ্চেনে থাকে এইভাবেই অবজেক্টিভ এন্ড ফাংশন। তো ওই এজেন্সি গুলোর মধ্যেই আমাদের মূলত অবজেক্টিভ আর ফাংশন গুলো দেয়া আছে। এরপর আমরা দেখতে চাই হোয়াট ইজ নর্থ সাউথ ডায়ালগ। তো উত্তর দক্ষিণ সংলাপ বলতে আমরা কি বুঝি, সেটা আমাদের টার্গেট। এরপরে আমরা দেখতে চাই এনআইইও, অর্থাৎ নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। এটা বলতে আমরা কি বুঝি, এটা আমাদের পরীক্ষায় থাকে। নর্থ সাউথ ডায়ালগ এটা 4 মার্কের কোশ্চেনে থাকে, আবার কখনো কখনো 1 মার্কের কোশ্চেনে দেখা যায়। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার এটা আমাদের 4 মার্কেও থাকে, আবার এটা 1 মার্কেও থাকে। তো 1 মার্কের কোশ্চেন হিসাবে আমাদের নর্থ সাউথ ডায়ালগটাই বেশি আসে। তো আর এটা বেশিরভাগই 4 নম্বর কোশ্চেনে আসে। এরপরে আমরা আসি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর এর ডিটারমিনেন্টস গুলো দেয়া থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে। তো আমরা আজকে সম্ভবত যদি পারি তাহলে আমরা ডিটারমিনেন্টসে যাব, না হলে আমরা শুধু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি সেটা আমরা দেখব। তো আমরা আমাদের ফার্স্ট টপিক, যেটাকে আমরা বলছিলাম যে হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অল ব্যাংক। তো অবজেক্টিভস অফ অল ব্যাংকে আমরা একটু পড়ে তারপর আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। তো আমরা বলছি যে টু অ্যাসিস্ট দ্য রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট অফ টেরিটরিজ অফ মেম্বার্স বাই ফ্যাসিলিটেটিং দ্য ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল ফর প্রোডাক্টিভ পারপাসেস। তাহলে আমরা বলছি কি যে আমাদের যে যুদ্ধের পরপরই যে ওয়ার্ল্ড ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, তো সেখানে আমাদের রিকনস্ট্রাকশনের প্রয়োজন পড়েছিল। কারণ আমরা বলেছিলাম যে এখানে বেশিরভাগ কান্ট্রি গুলোই তাদের যে স্ট্রাকচার গুলো আছে, ইকোনমিক অর্ডার বা সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার, এগুলো ভেঙে গেছিল। তো এইখান থেকে আমাদের যে সাহায্য করার টেন্ডেন্সি নিয়েই মূলত আমাদের উদ্দেশ্য নিয়েই মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। তো এখানে আমরা বলছি কি তারপরে আমাদের ওটা একটু ব্যাখ্যা দেয়া আছে, টু রিস্টোর দ্য ইকোনমিস। তাহলে আমরা বললাম কি ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করলে আমাদের ইকোনমি রিস্টোর হবে, এরকম একটা ধারণা ছিল। অর্থাৎ ইকোনমি আমাদের আগের অবস্থায় আমরা যেতে পারি, বা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা আমাদের আগাবে আর কি। তো এরপরেই হয়তো আমাদের ডেভেলপমেন্টের কনসেপ্ট আসবে। আমি রিস্টোর করতে গেলে ইকোনমিকে, সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টের কোশ্চেন আসবে। তো আমরা বলছি কি টু রিস্টোর দ্য ইকোনমিস অফ মেম্বার কান্ট্রিজ ডিস্ট্রয়েড অর ডিসরাপ্টেড বাই ওয়ার। এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের ইকোনমিকে এই যে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, এন্ড দ্য রিকনভার্সন অফ প্রোডাকশন ফ্যাসিলিটিস টু পিস টাইম নিডস। অর্থাৎ আমাদের যখন যুদ্ধ শেষ হয়েছে তারপরে আমাদের যে প্রোডাকশন প্রসেসটা এটা স্মুথলি রান করার জন্য আমাদের আমাদের যে ফিনান্সিয়াল এইড প্রয়োজন, সেই ফিনান্সিয়াল এইড বা আমরা যেটাকে বলি যে ইনভেস্টমেন্ট প্ল্যান, যেগুলো আমরা দেখেছিলাম যে এইড থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরকে হেল্প করে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের গ্রুপ আর কি। তো আমরা বলছি কি যে এই যে আমাদের রিকনস্ট্রাকশনের জন্য বা আমাদের প্রোডাকশন ফ্যাসিলিটিটাকে স্মুথ করার জন্য, যাতে আমাদের যে ফিনান্সিয়াল এইড সেটা আমাদের করবে আর কি ওয়ার্ল্ড ব্যাংক, এটা ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্য। তো আমরা বলছি যে এরপরে আমরা কি বলছি যে এটা যদি আমাদের রিস্টোর করতে চাই তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার। তো আমরা বলছি কি টু এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ প্রোডাক্টিভ ফ্যাসিলিটিস এন্ড রিসোর্সেস ইন দ্য লেস ডেভেলপড কান্ট্রিজ। তো এখানে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে সচরাচর শুনতে পাই যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এমন সব ক্ষেত্রে ঋণ দেয় যেগুলো আমাদের অনুৎপাদনশীল খাত। তো আমি যদি বলতে চাই যে তোমরা আমাকে কি একটা অনুৎপাদনশীল খাতের এক্সাম্পল দিতে পারো? স্যার সেনাবাহিনী। হ্যাঁ, হতে পারে। আর কি হতে পারে? স্যার স্কুল। স্কুল অনুৎপাদনশীল খাত না। বলা হয় যে স্কুলে যদি 1% ইনভেস্টমেন্ট করা হয় একটা নির্দিষ্ট টাইম পরে, সেটা 18% রিটার্ন দেয়। আর বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করলে, এটা কিন্তু কোনো ডেটা ওভাবে অ্যানালাইসিস না, মোটামুটি একটা ডেটা আর কি। ইনফ্রাস্ট্রাকচারে তাহলে 1% হসপিটাল। হসপিটাল বলা যায় না, কারণ হসপিটাল আনপ্রোডাক্টিভ বলা যায় না পুরোপুরি। যেমন আমি যদি বলি যে আমার বাসার পাশে সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্ট, সুয়ারেজ সিস্টেমের সঙ্গে আমার স্বাস্থ্যগত রিলেশনশিপ আছে। তো সুয়ারেজ সিস্টেম থেকে কিন্তু আমার ডাইরেক্ট কোনো কনসাম্পশন আসে না, ঠিক আছে?
তো যেমন আমরা ওই দেখলাম যে ওই ধানমন্ডি এলাকাতে সুয়ারেজ সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমাদের কিন্তু এরকম একটা ফিনান্সিয়াল এইড এসেছিল। তো এরকম যে দেখা যায় যে আবার যুদ্ধ ব্যয়, আবার দেখা যায় যে সমরাস্ত্রের জন্য আবার অনেক ক্ষেত্রে লোন। এটা অবশ্য সমরাস্ত্রের জন্য লোন আমরা জানি না। তবে দেখা যায় যে এমন অনেক খাত আছে যেগুলো সরাসরি আমাদের ডাইরেক্ট উৎপাদনে অংশ নেয় না। যেমন আমি যদি বলি যে সরকার যদি আমাকে বলে যে তুমি এমন একটা সেতু করো যেটা প্রোডাকশন প্ল্যান্টকে অনেক বেশি বাড়িয়ে দিবে। অথবা বলতে পারে যে তুমি তোমার এখানে ওই রেল লাইন ডেভেলপ করো। তো সচরাচর এইসব ক্ষেত্রে দেখতাম যে একটা সময় আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের লোন খুব কম থাকতো বা থাকতোই না। যে রেল লাইন ডেভেলপমেন্টের জন্য, কারণ রেল লাইন যত বাড়ে আমরা জানি যে আমাদের যে শিল্প বিপ্লব হয়েছিল তার জন্য কিন্তু মেইন আমাদের ছিল স্টিম ইঞ্জিন আর রেল লাইন। অর্থাৎ শিল্প বিপ্লবের জন্য স্টিম ইঞ্জিন আর রেল লাইনকে আমরা কেন গুরুত্ব দিই, কারণ আমি একটা জায়গায় প্রডিউস করলাম তো সেটা এখন ট্রান্সফার করবে কোথায়? ট্রান্সফারের জন্য যদি আমি একই জায়গায় একই জিনিস প্রডিউস করি অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস কমে যায়। প্রডিউসারদের মোটিভেশন থাকে না বেশি বেশি প্রডিউস করার। ফলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কিন্তু আমার ওই প্রোডাকশনটা আর কন্টিনিউ হয় না, কন্টিনিউয়াস প্রসেসে আগায় না। তো সেক্ষেত্রে আমাদের ওই রেল লাইন যদি ডেভেলপ হয়, অর্থাৎ যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার, রেল ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করে তাহলে আমাদের পণ্য পরিবহন সহজ হয়ে যায়। ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ ওই 1757 সালের পরে 1800 শতকের দিকে যত ডেভেলপমেন্ট প্রসেস আমরা দেখেছি কি সব জায়গায় রেল লাইন বিল্ড আপ হয়েছে। তো আমাদের যেমন আমাদের দেশেও কিন্তু তাই যে আমাদের দেশে কিন্তু তখন ওই ব্রিটিশরাই কিন্তু বেশিরভাগ রেল লাইন করে গেছিল তাদের নিজেদের প্রয়োজনে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনের সাথে সাথে আমাদের কিন্তু এই যে আমাদের রেল রোডসটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো দেখা যায় যে ওয়ার্ল্ড ব্যাংকের এমন অনেক সেক্টর আছে যেসব সেক্টরে কিন্তু ডাইরেক্ট আমাদের এরকম প্রোডাকশন আসে না বা প্রোডাকশন রিলেটেড না। ফলে সেক্ষেত্রে কি হবে? যদি প্রোডাকশন রিলেটেড ডাইরেক্ট না হয় তাহলে সেটা তো আমাদের ওই লোনটাই আমাদের উপরে চেপে বসবে বা জেঁকে বসবে। সেটা কিন্তু আমাদের খুব বেশি উপকার করবে না। ফলে দেখা যায় কি যে ওটা আমাদের উপকারী না হয়ে বোঝা হয়ে যায়। কারণ আমি যদি রিটার্ন সাথে সাথে না পাই, আমার তো ঋণের ভার তো আমার গায়ে আছেই। তাহলে আমি শোধটা করব কি করে? ফলে দেখা যায় কি যে ওইসব কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের উপরে অনেক বেশি তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়। যে তুমি ওয়ার্ল্ড ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হলে কি হয় যে অন্যান্য অনেক দেশ যারা ওয়ার্ল্ড ব্যাংক বা এইসব নিয়ন্ত্রণ করে, আ আমরা যদি বলি নর্থ আমেরিকান কান্ট্রিজ, আমেরিকা, ইউরোপ এইসব দেশ, তখন কিন্তু তারা আমার উপরে নজরদারি করতে পারে যে তোমার এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই। তুমি এভাবে কাজ করো। অর্থাৎ আমার ফিন্যান্সিয়াল আমার মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এগুলোর উপরে কিন্তু তারা নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠা করতে চায়। ফলে সেক্ষেত্রে কিন্তু একটা দেশ ওই সব কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে যদি তারা আমাকে যেমন যদি বলি আমার এই পদ্মা সেতুতে যদি তারা লোন দিত, এটা কিন্তু আমাদের প্রোডাক্টিভ সেক্টর। কারণ আমরা জানি কি যে দক্ষিণবঙ্গের প্রোডাকশন কিন্তু হিউজ বেড়ে যাবে। ধরে নেওয়া হচ্ছে আরকি ইকোনমিস্টরা আমাদের বলছেন যে তার ডেটা এনালাইসিস করে যে এই এলাকার প্রোডাকশন অনেক বেশি বাড়বে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু তারা অনেক কিছু করার পরে সেখানে কিন্তু তারা সেখান থেকে সরে গেছে আরকি। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে আমরা এভাবে দেখতে পারি তার এগুলো নেগেটিভ দিক আরকি। মূলত এখন না তারা সেখান থেকে বের হয়ে এসছে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। তো এরপরে আমরা আসি যে তাহলে আমরা বলছি কি যে প্রোডাক্টিভ যেসব রিসোর্স গুলো আছে সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে ডেভেলপমেন্ট করা যায়। মূলত সেটাই আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্য ছিল। কিন্তু উদ্দেশ্য সবসময় তারা পূরণ করে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে। এরপর আমরা বলছি কি টু প্রম্পট প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট। তো প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্টটা মূলত আমরা যখন বলি তখন এটা মূলত আমাদের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে যায়। প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোন ইনস্টিটিউশন গুলো প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট কে গ্যারান্টি দেয়। তো তারপরে কি হবে যে আ এটা হলো তাদের ওই যে যারা যাতে লোন পেতে পারে সেজন্য তারা এখানে সাহায্য করে। তারপরে আমরা বলছি কারণ আমরা জানি কি যে দেখা যায় কি যে গভর্নমেন্ট যেসব প্রজেক্টে মেইনলি তারা ইনভেস্টমেন্ট করে সেখানকার যে রিটার্ন তার চাইতে প্রাইভেট ইনভেস্টমেন্টের রিটার্ন গ্রেটার হয়। এখানে এটা ডিপেন্ড করে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আর প্রাইভেট ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এই দুটোর উপরে। তো কারণ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করলে তার থেকে রিটার্ন কত হয়? কত মাল্টিপুলার এ হয় আর প্রাইভেট ইনভেস্টমেন্ট করলে তার থেকে রিটার্ন কত মাল্টিপুলার এ হয়। তো দেখা যায় যে প্রাইভেট ইনভেস্টমেন্টের রিটার্ন বেশি হয় কারণ এখানে ফাঁকিবাজি করার সুযোগ থাকে না। যদি আমরা ফাঁকিবাজিকে কনসিডার করি। আবার দেখা যায় যে গভর্নমেন্টের বেশিরভাগ ক্ষেত্রেই যতটা না রিটার্ন পাওয়ার আশা করে তার চাইতে কিন্তু তার জনকল্যাণের দিকটা বেশি গুরুত্ব দেয়। ফলে দেখা যায় কি যে প্রাইভেট পাবলিক ইনভেস্টমেন্টের চাইতে প্রাইভেট ইনভেস্টমেন্টের রিটার্নটা বেশি হয়। তো প্রাইভেট সেক্টর গুলো ইকোনমিতে ডেভেলপ করলে যেমন আমরা যদি আমেরিকা দেখি, তারপরে যদি আমরা দক্ষিণ এই যে আমাদের এশিয়ান টাইগার্স, তো এশিয়ান টাইগার্স বললে আমাদের কোরিয়া, থাইল্যান্ড এরা মূলত কয়েকটা দেশ বোঝায় আরকি। তো এই সময় দেখা গেছে কি যে এরা কিন্তু তাদের ইকোনমিকে ওই 1990 এর দশকের পরের থেকে তারা কিন্তু তাদের ইকোনমি ওপেন করে ফেলেছিল। একটা সময় তাদের ইকোনমিতে তারা নিয়ন্ত্রণ করত। নিয়ন্ত্রণ করলে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ। তো যখন গভর্নমেন্ট হলে তাহলে আমরা বলছি পাবলিক সেক্টর রিলেটেড ছিল। তো এরপরে যখন এরা তাদের ইকোনমিকে দেখা গেছে যে ওপেন করে দিয়েছে তখন হিউজ ডেভেলপমেন্ট শুরু হয়েছে এখানে।
কারণ প্রাইভেট সেক্টর গুলোকে আমি যখন নিয়োগ দিয়েছি তখন দেখা যাচ্ছে প্রোডাকশন অনেক বেশি বেড়েছে। ফলে কিন্তু সেই সময় থেকে এইসব দেশগুলো উন্নতির দিকে গেছে আরকি। তো আমরা বলছি কি যে তাহলে ডেটা এনালাইসিস করে দেখা গেছে যে প্রাইভেট সেক্টর গুলো যদি ডেভেলপ করে তাহলে ইকোনমির যে গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যেমন এখন আমাদের যে ইনভেস্টমেন্ট গুলো দেখি আমরা। স্যার হ্যাঁ, স্যার ওই কান্ট্রি গুলো তাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট গুলোকে মানে ওপেন করার মানে ওপেন আগে কি তারা কি ডেভেলপিং কান্ট্রি ছিল? ডেভেলপিং কান্ট্রি ছিল। এর মধ্যে তাহলে এখনো স্যার অনেকে তারা ডেভেলপিং, সিঙ্গাপুর, স্যার তাইওয়ান। তাহলে তারা প্রাইভেটলি এখন কথা হলো যে প্রাইভেট ইনভেস্টমেন্ট করার পরে তাদের কি হলো আরকি, সেই সব জায়গায় কি হলো সেটা আমরা বলছি। যখন আমি প্রাইভেট সেক্টরকে আমি রেকগনাইজ করি তখন দেখা গেছে কি যে একটা সময় তখন কিন্তু বাইরের ক্যাপিটাল আমার দেশে আসতো না বা কম আসতো, বা সিলেক্টেড কিছু সেক্টর হয়তো ছিল সেই সব জায়গায় আমার ইনভেস্টমেন্ট আসতো। তো যখন প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করা হয় তার অর্থ হলো আমি বৈদেশিক বিনিয়োগকেও আকৃষ্ট করতে চাই বা বৈদেশিক বিনিয়োগও পেতে চাই। আগে আমি আমি নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হতে চেয়েছি, যে আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না। তো সেক্ষেত্রে কি হয়েছে যে দেখা গেছে কি যে আমার অন্য দেশের সাহায্য সহযোগিতা বা আমেরিকার যে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু তুলনামূলক কম ছিল। আবার দেখা যেত কি আমি যখন গভর্নমেন্ট রিলেটেড তখন কিন্তু অন্যান্য অনেক দেশ আমাকে অত বেশি সুযোগ দিবে না। কারণ বলবে যে তুমি তো তোমার নিজেরটাই নিজে করো। তুমি তো অন্যকে তোমার দেশে এক্সপোর্ট করতে দাও না। অর্থাৎ অন্যান্য দেশ থেকে তারা ইম্পোর্ট করার টেনডেন্সিও কম ছিল। তো যখন আমার ইকোনমি আমি ওপেন করে দিব তখন প্রাইভেট সেক্টরকে আমি অ্যালাউ করি। তখন কিন্তু অন্যান্য দেশও কি করবে যে ঠিক আছে তোমার দেশে তো আমি এখন ইম্পোর্ট ফ্যাসিলিটি বেড়ে গেছে। তো তুমি আমার দেশে এক্সপোর্ট করতে পারো। ফলে দেখা গেছে কি যখন প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করা হয়েছে তখন সাথে সাথে কিন্তু তাদের ট্রেড নানা রকম ফ্যাসিলিটি বেড়ে গেছে। ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণে বেড়ে গেছে। ফলে সেইসব দেশ কিন্তু আবার দেখা গেছে কি সেইখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও হিউজ হয়েছে। ফলে দেখা গেছে কি যে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে আরকি। তো যখন এরকম এই যে একটা কনফ্লিক্ট হয়েছিল তখন আমরা বলছি যে রাশিয়ান কান্ট্রি গুলোতে যে তাদের কিন্তু ইকোনমি সোশ্যালিজম যাকে বলি আমরা সেটা ছিল আরকি। অর্থাৎ বেশিরভাগ সব পাবলিক সেক্টর রিলেটেড এক্টিভিটিস ছিল। তো সেখানে কিন্তু একটা বিরোধ তৈরি হয় যে এইসব কান্ট্রি গুলো প্রাইভেটাইজেশন করে বা এখানে এদের ইকোনমিকে ওপেন করে এরা অনেক বেশি এগিয়ে গেছে। অর্থাৎ পাবলিক সেক্টরের রোলটা কমিয়ে দিয়ে প্রাইভেট সেক্টরকে যখন তারা গুরুত্ব দিয়েছে তখন চাকরিও অনেক বেড়ে গেছে। জনগণের জীবনযাত্রার মানও অনেক বেড়ে গেছে। তখন কিন্তু এই কনফ্লিক্ট এর জন্যই কিন্তু রাশিয়া আমরা বলা হয়ে থাকে আমাদের ইকোনমিক সেন্স এ বলা হয়ে থাকে যে রাশিয়া তখন ভেঙে গেছে আরকি। বেশ কয়েকটা দেশে ভেঙে গেছিল। রাশিয়া কিন্তু অনেক বড় দেশ ছিল। আরো বেশি বড় ছিল। তো বলা হয় যে তাদের মধ্যে একটা মানে অনেক হয়তো পলিটিক্যাল রিজন থাকতে পারে কিন্তু ইকোনমিক রিজনও কিন্তু তার মধ্যে একটা। তো এখন আমরা বলছি কি যে কারণ আমরা জানি যে প্রাইভেট সেক্টর গুলো কিন্তু তারা প্রফিটের জন্য কাজ করে। তো তারা লস হলে কিন্তু মার্কেটে টিকতে পারবে না। তো প্রফিট করতে গেলে আমাকে কিন্তু প্রোডাকশন হিউজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি প্রোডাকশন যত বেশি হবে তখন আমার কিন্তু প্রোডাক্টিভ রিসোর্স গুলোর কিন্তু প্রোডাক্টিভিটিও বাড়বে। অর্থাৎ রিসোর্স গুলো যে আমরা বলছি যে প্রপার ইউজ সেটাও কিন্তু বেড়ে যাবে। তো বেড়ে গেলে প্রোডাকশনটাও বাড়বে। তো এখন আমরা বলছি কি যে এরপরে আমরা বলছি কি টু সাপ্লিমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট অন সুইটেবল কন্ডিশন when a private capital is not available on reasonable item। তো যখন আমাদের প্রাইভেট ক্যাপিটালটা পাওয়া না যাবে প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য তখন আমাদেরকে যে সাহায্য করবে সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে কে? ওয়ার্ল্ড ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটাই আমরা বলি না কেন। তারপর আমরা বলছি কি যে ফিন্যান্স ফর প্রোডাক্টিভ পারপাসেস আউট অফ ইটস ওন ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ডস রেইজড বাই ইট অ্যান্ড আদার রিসোর্সেস। তো এখন একে বলতে পারে যে তুমি ঠিক আছে যদি তুমি বাইরের দেশ থেকে ক্যাপিটাল নাও মা তখন তোমাকে এই সুযোগটা দেয়া হবে। অর্থাৎ আউট অফ ইটস ওন ক্যাপিটাল। আমি আমার প্রোডাকশন পারপোজ এ ক্যাপিটাল ইউস করতে চাই কিন্তু সেটা বাইরের ক্যাপিটাল। তো বাইরের ক্যাপিটালকে আমি কিভাবে পেতে পারি সেটার জন্য আমাকে সাহায্য করবে কে? ওয়ার্ল্ড ব্যাংক। তো এরপরে আমরা আসি টু প্রমোট দ্য লং টার্ম ব্যালেন্সড গ্রোথ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে আমরা লং টার্ম যখন ব্যালেন্সড গ্রোথ বলি তখন কিন্তু আমার ব্যালেন্স অফ পেমেন্ট এর কনসেপ্ট আসে। তো ব্যালেন্স অফ পেমেন্ট আমরা জানি আমাদের কি থাকে? কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর এখানে যা আ ব্যা কম বা বেশি থাকে সেটাকে আমরা বলি অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট। তো আমাদের এখন অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে বেশ হেলথি। কারণ আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের দিকে তাকালে দেখা যায় যে এটা প্রায় $44 বিলিয়ন এর মতো। তো এটা কিন্তু একটা হিউজ আমাদের জন্য একটা বেনিফিট আরকি। তো যখন আমাদের এটা আমরা যদি বলি এখানে আমাদের ডিসইকুইলিব্রিয়াম যেটা নেগেটিভ ভাবে যদি থাকতো, অর্থাৎ অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে যদি আমাদের ডেফিসিট থাকতো তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ হতো। তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হতো। তখন আমরা বেশিরভাগ যদি আমরা বলি যে টেকনোলজি ট্রান্সফার বা যদি আমরা বাইরের দেশ থেকে ক্যাপিটাল আনতে চাইতাম তাহলে কিন্তু আমাদের এটা অনেক বেশি বাধাগ্রস্ত হতো। কিন্তু যদিও আমরা এখন সম্প্রতি দেখছি যে বাংলাদেশের আমাদের ব্যাংকে গুলোতে প্রচুর পরিমাণে আমাদের রিজার্ভ থাকলেও বাংলাদেশ ব্যাংকে সেখান থেকে কিন্তু আমাদের যে বাইরের দেশ থেকে যে ইম্পোর্ট করে র মেটেরিয়ালস নিয়ে আসা সেটা কিন্তু ধীরে মানে অতটা বাড়ছে না আরকি। তুলনামূলক কম আরকি।
যদি আমাদের র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে যদি আমরা ইন্ডাস্ট্রি করতে চাই, তার জন্য কিন্তু সরকারের ফ্যাসিলিটি আছে, বা তার জন্য সরকার আলাদাভাবে ট্যাক্স আরোপ করে না। তো সেক্ষেত্রে ট্যারিফ বসায় না আরকি। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে বাংলাদেশের কিন্তু ওভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সরকার যেভাবে চেয়েছে সেভাবে কিন্তু বাইরের দেশ থেকে আমাদের এখানে ক্যাপিটাল গুড আসছে না, বা ওই যে আমরা যদি বলি মেশিনারি গুডস নিয়ে আসা, বা র ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু আমাদের দেশে ওভাবে আসছে না। তো এখন কথা হলো যে এই যে আমাদের যদি আমাদের ব্যাংকগুলোতে যদি এরকম ডিসইকুইলিব্রিয়াম থাকতো, তাহলে কিন্তু আমাদের অন্যের উপর নির্ভরশীল হতে হতো, এবং আমাদের ইকোনমি কিন্তু ওভাবে গ্রো করতে পারতো না। কারণ জানি আমরা ডেভেলপিং কান্ট্রি গুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কম হয়। যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি একটা বক্তব্যে শুনেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি বলেছেন যে এখানকার মেইন উদ্দেশ্য হওয়া উচিত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। কিন্তু আমরা এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাহলে দেখা যাবে এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বাদ দিয়ে এটা হয়ে গেছে এখন কিভাবে বিসিএস পাস করা যায়। কিন্তু একটা দেশ যদি ভালো করতে চায়, তাহলে সেখানকার ব্রেন গুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু সেখানকার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রয়োজন। আমরা জানি যে মেধাবীরা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এইসব জায়গায় পড়ে, কিন্তু এরা এখন বিসিএস নিয়ে বেশিরভাগ মেতে থাকে আর কি। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা খারাপ সিগন্যাল দিবে ভবিষ্যতে। তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা জানি যে যত হবে তত কিন্তু একটা দেশ এগিয়ে যাবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না হলে, আমরা যদি সায়েন্সের দিক থেকে আগাতে না পারি, তাহলে কিন্তু প্রোডাকশন ওভাবে আগাবে না। আমরা জানি যে সায়েন্স এন্ড ইকোনমিক্স ইজ হাইলি কোরিলেটেড, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কিন্তু হিউজ রিলেশনশিপ আছে। তো আমরা এখন আমাদের, কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট পর্যন্ত গ্রোথ আমরা করতে পারি আমাদের যেভাবে আছে, কিন্তু যদি আমরা একটা এখান থেকে একটা যদি আমরা জাম্প চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যেতে হবে। কারণ আমরা শুরুতে দেখেছিলাম কি যে ল্যান্ড বা লেবার বাড়ালে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে, এরপর আমরা বলছি ক্যাপিটাল বাড়ালে প্রোডাক্টিভিটি বাড়ে। তো ক্যাপিটালের পরে এখন আমরা কি করব? তাহলে নিঃসন্দেহে এখন আমাদের সায়েন্স ডেভেলপ করতে হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করলে প্রোডাকশন ফাংশনটা শিফট করে আর কি। তো এইটা হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, তার মেইন টার্গেট হলো লং টার্ম ইকোনমিক গ্রোথ কিভাবে স্মুথেনিং করা যায়। তো সেক্ষেত্রে তারা কি করতে পারে, যে আমাদের এডুকেশন সেক্টরে তারা ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্ট অথবা আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে লং টার্মে, সেই সব জায়গায় তারা ইনভেস্টমেন্ট করতে পারে, ইনভেস্টমেন্ট প্ল্যান সাজেস্ট করতে পারে, বা যদি ক্যাপিটালের শর্টেজ থাকে সেটা তারা করতে পারে আর কি। তো সেক্ষেত্রে কি হবে, যদি আমাদের এক্সপোর্ট বাড়ে, বা আমাদের যদি অন্যান্য সেক্টর গুলো এডুকেশন থেকে শুরু করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের অবশ্যই ইন্ডাস্ট্রি গুলো ভালো করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের যে লং রান ডিসইকুইলিব্রিয়াম, সেটা থেকে হয়তো আমরা বের হয়ে আসতে পারবো। কারণ আমরা জানি যে এটা ডিসইকুইলিব্রিয়াম যদি আমরা নেগেটিভ ভাবে থাকে, এটা আমাদের জন্য কিন্তু হিউজ প্রেশার। যেমন পাকিস্তান যে এখন এটা ফিল করে। একটা সময় কিন্তু পাকিস্তানের কারেন্সির ভ্যালু আমাদের কারেন্সির ভ্যালু চাইতে অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু সেটা প্রায় অর্ধেক হয়ে গেছে। বাংলাদেশের কারেন্সি চাইতে পাকিস্তানের কারেন্সির ভ্যালু অর্ধেক। তো এখন আমরা আসি, এটা আমাদের জন্য একটা বড় সফলতা। টু এনকারেজ অ্যান ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অফ দ্য প্রোডাক্টিভ রিসোর্সেস অফ মেম্বার্স, দে আর অ্যাসিস্টিং প্রোডাক্টিভিটি, দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড দ্য কন্ডিশনস অফ লেবার ইন দেয়ার টেরিটরিজ। তো আমরা এগুলো দেখেছি যে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায় রিসোর্স গুলোকে ব্যবহার করে। স্ট্যান্ডার্ড প্রোডাক্টিভিটি বাড়লে আমরা জানি আমাদের ইনকাম বাড়ে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে, আমাদের কনসাম্পশন বাড়ে। আমরা জানি কনসাম্পশনের সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং রিলেটেড। এবং আমরা বলছি যে এই যে আমাদের এই লাস্ট একটা পয়েন্ট আমরা দেখছি, এন্ড দ্য কন্ডিশনস অফ লেবার ইন দেয়ার টেরিটরিজ, এবং আমাদের যে শ্রমিক শ্রেণী আছে তাদের কন্ডিশন কিভাবে ইমপ্রুভ করা যায়। তো আমাকে একজন বলো তো যে লেবারদের কন্ডিশন কিভাবে ইমপ্রুভ করা যায়। এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি করতে পারে? এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি করতে পারে, এবং সরকার এটাকে কেন অ্যাকসেপ্ট করে না, বলো। এটা যদি আমি তোমাকে একটা ভাইবার কোশ্চেন জিজ্ঞেস করলাম, বলো যে ওয়ার্ল্ড ব্যাংক চায় যে শ্রমিকদের জীবনমান বা এগুলো নিয়ন্ত্রণ করতে, সেটা তারা কিভাবে করে, এবং সেটা করতে চাইলে সরকার কেন সেটাকে অ্যাকসেপ্ট করে না? স্যার ওয়ার্ল্ড ব্যাংক কি ওই যে লেবার ইউনিয়নকে হেল্প করতে চায়? হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক চায় যে আমাদের দেশে লেবার ইউনিয়ন হোক। ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এরা চায় যে বাংলাদেশে, কারণ বিশ্বের অনেক দেশে কিন্তু লেবার ইউনিয়ন আছে। তো লেবার ইউনিয়ন হলে এটা যারা লেবারের কোর্সে ক্লাস করেছে তাদের জন্য কিন্তু এটা তার সেই কোশ্চেনটা বলতে পারলো, অর্থাৎ যারা কোনো না কোনো ভাবে ক্লাসে থাকবে তাদের কিন্তু কোনো না কোনো ভাবে সাহায্য হবে। এখান থেকে এটা বোঝা গেল। তো এখন আমরা আসি যে এখন বলো যে যদি লেবার ইউনিয়নে যদি সরকার করে, তাহলে এর অসুবিধা কি? সরকার কেন বলে যে না না আমরা লেবার ইউনিয়ন করতে চাই না? কারণ লেবার ইউনিয়ন তো চাবে যেন যে লেবারদের ওয়েজ রেট বেড়ে যায়। ওয়েজ বাড়লে অসুবিধা কি? এখন ওরা বাইরের দেশমুখী হয়ে যাবে, সেইজন্য যখন ওয়েজ স্যার লেবারের ওয়েজ বাড়লে তো প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, তখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট বাড়লে জিনিসপত্র না, তারা তো প্রডিউস করছে গার্মেন্টস।
প্রোডাকশন কস্ট বেড়ে গেলে হ্যাঁ, আমরা যদি শুধু গার্মেন্টস সেক্টর নিয়ে চিন্তা করি আর কি, আর অন্যান্য সেক্টর নিয়ে চিন্তা করলে তখন দেখা যাবে কি যে আমাদের বাইরের কান্ট্রিগুলোতে আরো বেশি কম্পিটিশন ফেস করতে হবে। ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না এদের সঙ্গে আরো বেশি কম্পিটিশন ফেস করতে হবে। বলা হয়ে থাকে যে বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে 2 নাম্বার। তো তখন কিন্তু আমরা আবার পিছিয়ে যাব। তো আমরা জানি যে আমাদের একটা হিউজ পপুলেশন কিন্তু এই সেক্টরে কাজ করে, ঠিক আছে? তো যদি হিউজ পপুলেশন এই সেক্টরে কাজ করে তাহলে তারা এখন বেকার হওয়ার পসিবিলিটি তৈরি হবে। কারণ আমরা জানি কি যে মার্কেটে কারা টিকে থাকবে, যারা সবচাইতে দক্ষ, এফিশিয়েন্ট যারা প্রোডিউসার তারাই টিকে থাকবে। কারণ আমরা জানি সবচাইতে দক্ষ যে তার প্রোডাকশন কস্ট সবচাইতে কম, সেই কেবল মার্কেটে টিকে থাকতে পারবে। বাদ বাকিদের কিন্তু মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। কারণ প্রোডাকশন কস্ট বেড়ে গেলে তারা তো অদক্ষ, অদক্ষ যারা তারা এখন হয়তো শ্রমিকদের কম দিয়ে বা অন্য কোনো ওয়েতে তারা মার্কেটে টিকে আছে, মানে শ্রমিকদের যে মজুরি পাওয়ার কথা তার চাইতে হয়তো তারা কম দিয়ে কোনো ক্রমে টিকে আছে মার্কেটে। কিন্তু যখন এরকম অবস্থা তৈরি হবে তখন কিন্তু তাদেরকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে গেলে আমাদের একটা হিউজ প্রোডাকশন লস হবে আর কি। এজন্য সরকার এটাকে অ্যালাউ করতে চায় না। আবার অনেক সময় বলা হয় যে কারখানার পরিবেশ, তো কারখানার পরিবেশ যদি আমি ভালো করতে চাই তার জন্য কিন্তু আমার প্রোডাকশন কস্ট বেড়ে যায়। কারণ আমি যদি গ্রিন টেকনোলজি আনতে চাই তার জন্য কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি বেড়ে যায়। তো ইন্ডাস্ট্রি গুলো কিন্তু এটা করতে চায় না। কাজের পরিবেশ, তারপরে আমরা যদি বলি যে যে কোনো ধরনের ফ্যাসিলিটি যদি আমরা শ্রমিককে দিতে চাই, ফ্যাসিলিটি দেওয়ার অর্থই হলো প্রোডিউসারের পকেট থেকে এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অসুবিধাটা ক্রিয়েট হয় আর কি। তো আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যারা নারী শ্রমিক তাদের কিন্তু বেতন বাড়িয়েছেন, কারণ তাদের যাওয়ার জায়গা নেই। তো এই ফ্যাসিলিটিটা কিন্তু সবসময় থাকবে না, এটা একদিন শেষ হয়ে যাবে। কারণ এখন আমরা যদি বাসা বাড়িতে যারা আমাদের কাজ করতেন আর কি আলাদা, তাদেরকে ক্ষেত্রে দেখি আমরা এখন কিন্তু আস্তে আস্তে কাজের পারিশ্রমিক বাড়ছে, স্বাভাবিক। কারণ এখন আমাদের ইনফ্লেশন থেকে শুরু করে ইকোনমির আমাদের লিভিং স্ট্যান্ডার্ডও বাড়ছে, সেই সাথে সাথে তাদের চাহিদাও কিন্তু বাড়ছে। এবং তাদেরকে কিন্তু যখন অন্যান্য সেক্টরে তারা কাজ করবে তাদের কিন্তু একটা সময় যত সহজে পাওয়া যেত, যখন আমাদের এখানে ওই গার্মেন্টস ছিল না, এখন কিন্তু অত সহজে তাদেরকে পাওয়া যাবে না। আমি বাসা বাড়িতে কাজ করতে চাই না, আমি এখন গার্মেন্টসে কাজ করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় যে জি স্যার, এখন কেউ পাওয়াই যায় না। গার্মেন্টস এর ওয়েজ যেহেতু এখনো তুলনামূলক কম আছে, এজন্য আমরা চাইলে এখনো কিছুটা পাই, কিন্তু একটা পর্যায়ের পরে কিন্তু এইসব ডিমান্ড গুলো আর থাকবে না। যখন তারা ওল্ড এজে যাবে, এখন কিন্তু বেশিরভাগ যারা গার্মেন্টস এ কাজ করে বা বাসা বাড়িতে কাজ করে তাদের মেয়েরা কিন্তু শিক্ষিত হচ্ছে। তো যত শিক্ষিত হবে এই সব সেক্টরে কাজ করার কিন্তু মানুষজন তখন আস্তে আস্তে কমে যাবে। যেমন উন্নত দেশগুলোতে আমরা দেখি যে এসব কাজগুলো কিন্তু নিজেদেরকেই করতে হয়। ফলে একটা সময় কিন্তু আমাদেরও বেলায় এই সেম কন্ডিশন ক্রিয়েট হবে। তো এখন আমরা আসি, এটা আমরা দেখলাম যে এখান থেকে আমাদের এটা তাদের একটা টার্গেট। তো সরকার এটার সঙ্গে খুব বেশি কর্ণপাত করতে চায় না, তারা লেবার ইউনিয়ন করতে দিতে চায় না। কারণ তাহলে দেখা যাবে কি যে শ্রমিকরা ওই লেবার ইউনিয়ন করে কাজ বন্ধ করে দিয়েছে, ফলে দেখা যাবে প্রোডাকশন লস হয়েছে, যে আমার মজুরি বাড়াও, আমার এই সুবিধা দাও। তো এই সব সুবিধা দিতে যেয়ে দেখা যাবে যে কারখানার মালিক বলছে না না না, কারখানা বন্ধ করে দিলাম। তো সেক্ষেত্রে আমার কিন্তু নেক্সট টাইম আমার জন্য একটা অসুবিধা আছে। তো এরপর আমরা আসি দ্য মেইন ফাংশনস অফ ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংকের যে অবজেক্টিভ গুলো আছে সেটাকে তারা কিভাবে এখানে অ্যাপ্লাই করে আর কি। তো আমরা দেখি এখানে এটার জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটি দেয়, যে এর জন্য তোমার কি কি প্ল্যান করতে হবে। যেমন আমি যদি বলি যে সরকারের যে পলিসি আছে, ফিসক্যাল পলিসি বা মনিটারি পলিসি, তো সেই সব জায়গায় কিন্তু তারা হেল্প করতে পারে, যে তুমি এই ভাবে এটা করতে পারো। তোমার এই সেক্টরে এই জায়গায় তুমি ব্যয় করতে পারো, ব্যয় করলে তোমার এই ভাবে ব্যয় করতে পারো, ফলে তাহলে তোমার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে আর কি। তো এর জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটি দিয়ে থাকে, যে কারিগরি সহায়তা যেটাকে আমরা বলি সেটা সে দিয়ে থাকে। আবার এখান থেকে আমরা বলি কি যে ব্যাংক যদি তার এই ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য প্রত্যেকটা মেম্বার কান্ট্রির যে পরিমাণ ক্যাপিটাল তারা রাখে তার 20% সে সেখান থেকে লোন নিতে পারে। তো কথা হলো 20% কেন, 100% না কেন? তো 100% তো আমাকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমার বেশি ফ্যাসিলিটি সে আমাকে দিয়ে থাকে, তা নাহলে আমার এখানে মেম্বারশিপ হয়ে কাজ কি? আমার তো যদি ওই টাকাটা ওখানে থেকেই যায় তাহলে তো আমার মেম্বারশিপ হয়ে লাভ নেই। এখানে আরেকটা ব্যাপার হলো যে যারা ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাদের দেখা যায় যে পরিমাণ শেয়ার তার চাইতে কিন্তু যারা উন্নয়নশীল দেশ, যাদের ইকোনমিক কন্ডিশন অনেক বেশি বেটার, তাদের কিন্তু এইসব জায়গায় শেয়ার অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় কি এখানকার উদ্দেশ্যই হলো আমি দরিদ্রকে হেল্প করতে চাই, বা যারা যুদ্ধ ক্ষেত্রে যারা অবস্থা খারাপ তাদের মানে রিকনস্ট্রাকশন প্রয়োজন, তাদেরকে আমি হেল্প করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে যাদের আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি, যারা ডেভেলপড নেশন হতে চায়, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু উন্নত দেশগুলো তুলনামূলকভাবে তখন কম ফ্যাসিলিটি চাইতে পারে। যেমন যুদ্ধের পরেই আমাদের হলো এই ওয়ার্ল্ড ব্যাংকের যাত্রা শুরু, কিন্তু কথা হলো যে যুদ্ধের পরে তো আর সবসময় যুদ্ধ লেগে নেই। তাহলে এখন আমাদের যুদ্ধ হলো অর্থনীতি নিয়ে। তো সেই অর্থনীতিকে কিভাবে ভালো করা যায় তার জন্য কান্ট্রিগুলো যে 20%ই আমাদের পাবে সেটা না, আরো বেশিও পেতে পারে, ডিপেন্ডস অন দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্যাট নেশন। যেমন আফ্রিকান কান্ট্রি গুলোর জন্য আরো বেশি হতে পারে। তো এরপর আমরা আসি, আমরা বলছি যে
the quantities of loans, interest rate and terms and conditions are determined by the bank itself. তো এখন আমি যে লোন পেলাম সেই লোনগুলোর ইন্টারেস্ট রেট কত হবে, আমাকে কি ইন্টারেস্ট ফ্রিতে দেওয়া হবে নাকি একটা মার্জিনাল ইন্টারেস্টে দেওয়া হবে, নাকি আরো বেশি ইন্টারেস্ট আমাকে চার্জ করা হবে। যেমন একটা সময় আমরা দেখেছি কি যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিলে আমাদের অনেক কম ইন্টারেস্ট আমরা পেতাম। এখন কিন্তু আমরা যেহেতু ডেভেলপিং নেশন হয়ে গেছি বা আমরা ডেভেলপিং নেশনের মর্যাদা পেতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লোনের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। আগে বোধহয় 1% বা 1.2%, এখন বোধহয় 2 বা 4% এটা চলে গেছে আর কি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে লোন নিলে। কারণ তারা বলছে যে তোমার তো এখন টাকার প্রয়োজন নেই, তুমি এখন অনেক ভালো অবস্থায় আছো, সেহেতু তোমার কিন্তু ইন্টারেস্ট এরকম পে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির জন্য, আগে যেমন আমরা লিস্ট ডেভেলপড কান্ট্রি ছিলাম যেটাকে বলা হয় এলডিসি, স্বল্পোন্নত দেশ, তো এলডিসি গুলোর জন্য কিন্তু একটা আলাদা পলিসি, তার নিচে যারা একেবারে পুয়ার কান্ট্রি, পুয়ারেস্ট নেশন, তাদের জন্য আলাদা পলিসি, পুয়ার নেশনের জন্য আলাদা পলিসি, ডেভেলপিং নেশনের জন্য আলাদা পলিসি, ডেভেলপড নেশনের জন্য আলাদা পলিসি। তো এখন আমরা আসি, নেক্সট আমরা দেখি এখান থেকে লোনস ফর পার্টিকুলার প্রজেক্ট ডিউলি সাবমিটেড বাই দ্য ব্যাংক বাই দ্য মেম্বার কান্ট্রি। তো আমি যদি বলি যে আমাকে কিভাবে লোন দেওয়া হবে, তার জন্য আমাকে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়। সেই প্রজেক্ট সাবমিট করার পরে তারা ডিসাইড করে যে আমাকে লোন দেওয়া যায় কিনা। যেমন আমি যদি বলি বাংলাদেশ কিভাবে প্রজেক্ট সাজেস্ট করতে পারে, বাংলাদেশ বললো যে আমি পদ্মার উপরে এই আরিচার পাটুরিয়া দৌলত দিয়ে এখানে আমি একটা সেতু বানাতে চাই। তো বললো ঠিক আছে, তুমি প্রজেক্ট প্রপোজাল দাও, এর আশপাশের ইকোনমিক কন্ডিশন কি হবে, তারপরে যদি তুমি বলো যে এর এনভায়রনমেন্টাল কন্ডিশন কি হবে, সবকিছু মিলাই তুমি আমাকে একটা প্রজেক্ট ইয়ে করো। কারণ আমরা জানি যে ইকোনমির পাশাপাশি আমাদের এনভায়রনমেন্টও গুরুত্বপূর্ণ, সোশ্যাল ইম্প্যাক্ট কি হবে সেটাও দাও। দেওয়ার পরে ওরা বললো যে না ঠিক আছে, এটা তোমার প্রজেক্ট হিসাবে আমরা অ্যালাউ করতে পারি, তাহলে আমার এই প্রজেক্টের জন্য তুমি এত লোন পেতে পারো এবং সেই লোনের জন্য তোমার এত ইন্টারেস্ট দিতে হবে। তো এইভাবে তারা মূলত আমাকে অ্যাসিস্ট করে আর কি, তারা এভাবে আমাকে সাপোর্ট দেয়, ফাংশনিং তাদের এভাবে আসে। তো এরা আমরা বলছি কি এবার এরপরে আমরা দেখছি কি এরা আমাদেরকে কি করে, দ্য ডেটর নেশন হ্যাজ টু রিপে আইদার ইন রিজার্ভ কারেন্সিস। ডেটর নেশন অর্থ হলো যারা ধার নিয়েছে তারা কিভাবে এটা শোধ করতে পারে, তাদের যে কারেন্সিতে তারা নিয়েছে সেই কারেন্সিতেও দিতে পারে, অথবা এখানে যদি লেখা থাকে যে তুমি এই কারেন্সিতে এই লোনটা পে করতে পারবা, তাহলে সেভাবে তারা দিতে পারে আর কি। তো দেখা যায় যে নিজস্ব কারেন্সিতে লোন পেমেন্ট বাংলাদেশের ক্ষেত্রে হয় না, এটা হয়তো বলতে পারে জাপানি ইয়েনে দিতে পারো, অথবা বলতে পারে যে চাইনিজ রেনমিনবিতে দিতে পারো, অথবা বলতে পারে ডলারে দিতে পারো, এরকম আর কি দিয়ে থাকে, কিন্তু আমাদের কারেন্সি কিন্তু ওখানে অ্যাকসেপ্টেড না। তাহলে আমরা বলছি কি ব্যাংক অলসো প্রোভাইডস লোন টু প্রাইভেট ইনভেস্টর্স বিলংিং টু মেম্বার কান্ট্রিজ অন ইটস ওন গ্যারান্টি। তাহলে আমরা কিভাবে বলছি যে এখানে আমাদের তাদের লোন প্রোভাইড করে, তাদের গ্যারান্টিটা কে দেয়, ব্যাংক দেয় আর কি। বাট ফর দিস প্রাইভেট, যেমন আমরা গত লেকচারে দেখেছিলাম কিন্তু যে আমাদের গ্যারান্টার হিসাবে কাজ করে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আর কি। তো সেই গ্যারান্টিটা আমাকে দেয় কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। তো এর জন্য কি করতে হয়, এর জন্য যে দেশ থেকে আমি ক্যাপিটাল নিয়ে যেতে চাই বা যে দেশ থেকে ক্যাপিটাল আমি পেতে চাই সেই দেশের কিন্তু একটা অনুমতি এখানে প্রয়োজন হয়, যে আমি এই দেশে ক্যাপিটাল নিতে চাই বা ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে তুমি এটাতে কিভাবে আমাকে ইয়ে করো আর কি। তো সেক্ষেত্রে যদি তারা পারমিট দেয় তাহলে সেটা কিন্তু ট্রান্সফার করা যায়। তো এরপরে আমরা আসি নর্থ সাউথ ডায়ালগ। আমরা জানি না আজকে নর্থ সাউথ ডায়ালগ শেষ করতে পারবো কিনা, তো আশা করি আমরা নর্থ সাউথ ডায়ালগটা শেষ করতে পারবো। তো এখন আমরা আসি, এবার বলো যে নর্থ বললে আসলে কি বোঝায় আর সাউথ বললে আমরা কি বুঝি। স্যার নর্থ বলতে আমেরিকা, মেক্সিকো, কানাডা ওই দেশগুলোকে বোঝায়। হ্যাঁ, আমরা যদি বলি নর্থ, যদি বলি তাহলে নর্থ বললে আমরা হয়তো বুঝি যে নর্থের আমেরিকা বা ইউরোপের কান্ট্রি গুলো, কিন্তু এখানে শুধু নর্থ বললে যে এখানে একটা বিভেদ আছে আর কি নর্থ সাউথ ডায়ালগের মধ্যে। নর্থটা বললে আসলে আমাদের বোঝায় যে এখানে হলো আমাদের আমেরিকান কান্ট্রি, যেমন সব নর্থ কিন্তু আবার ল্যাটিন আমেরিকা কিন্তু এর মধ্যে নাই। তো নর্থ বললে আমাদের আসে উত্তরায় যে আমাদের আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপিয়ান কান্ট্রিজ। তারপরে আমরা জানি যে এরপরে আমরা দেখি যে নর্থ বললে রাশিয়া মিডল ইস্ট তো ওইদিকে পড়ে না, না, শুধু রাশিয়া মিডল ইস্ট এখন আমাদের ওই সময়ের দিকে ওভাবে ধরা হতো না। এরপরে কিন্তু আমাদের অস্ট্রেলিয়াও আসে, নিউজিল্যান্ডও আসে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু অন্যরকম ব্যাপার, এটা নর্থের মধ্যে না। কিন্তু তারপরে নর্থ বলতে এখানে বলা হচ্ছে যে যারা ইকোনমিক্যালি সাউন্ড, ঠিক আছে, তাদেরকে আমরা বলি নর্থ, অর্থাৎ যারা ডেভেলপড নেশন তাদেরকে আমরা এখানে এই অর্থে নর্থ বলা হচ্ছে আর কি। এখানে নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ আছে, কিন্তু সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়া বা আমাদের নিউজিল্যান্ডও কিন্তু এখানে আছে। আর সাউথ বললে কারা বোঝায়, সাউথ বললে কিন্তু তখন আমাদের আফ্রিকা কি সাউথ? আফ্রিকা। তারপরে আমরা যদি বলি যে আমাদের এশিয়ান কান্ট্রিজ, দক্ষিণ এশিয়া, তারপরে লাতিন আমেরিকা, এরা কিন্তু আবার তখন এর মধ্যেও পড়ে, ঠিক আছে। তো আমরা যদি নর্থ আর সাউথ বলি, এই নর্থ আর সাউথটা মূলত আমাদের
যাদের ইকোনমিক অর্ডার অনুযায়ী কিন্তু এখানে আমাদের নর্থ সাউথ হয়। তো আমরা যদি ইকোনমিক অর্ডার চিন্তা করি তাহলে দেখা যাবে যে নর্থের নেশনগুলোর বেশিরভাগ যে রিসোর্স গুলো তারা কিন্তু প্রপার ইউটিলাইজেশন করতে পারে। এবং আমরা যদি বলি যে তাদের লিভিং স্ট্যান্ডার্ড কিন্তু হিউজ, অর্থাৎ অনেক ভালো। কারণ আমরা যদি বলি যে তারা কিন্তু 95% লোকজনই কিন্তু সেখানে তারা সাউন্ড, ইকোনমিক্যালি সাউন্ড, এবং দেখা যায় সেখানে 5% এর মতো সেখানে পুয়ার নেশন আছে আর কি। কিন্তু আমরা যদি ধরি আফ্রিকান নেশন বা দক্ষিণ এশিয়া, তাহলে এখানে দেখা যাবে যে প্রায় 95% জনগণই পুয়ার এবং 5% তারা সাউন্ড। এবং দেখা যাবে যে প্রপার যে এডুকেশন ফ্যাসিলিটি সেটার 95% কিন্তু তারা ভোগ করে। আর আমাদের এখানে কিন্তু 5% এই যে প্রপার এডুকেশন, আমাদের এই এশিয়ান বা এই যে সাউথের কান্ট্রি গুলো, এদের কিন্তু 5% এর এরকম যে একেবারে পুরো যে আমরা বলি যে একেবারে হাইলি যে এডুকেশন ফ্যাসিলিটি সেটা কিন্তু এরা পেয়ে থাকে। বাদ বাকিরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পায় না আর কি। তো দেখা যাচ্ছে কি যে নর্থ সাউথের মধ্যে আবার যদি বলি বিজনেস বা আমরা যদি বলি যে ইন্টারন্যাশনাল ট্রেড, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ফ্যাসিলিটি তারা নিয়ে থাকে, কারণ দে আর ভেরি মাচ ইন্ডাস্ট্রিয়ালাইজড। ইন্ডাস্ট্রিয়ালাইজড হলে আমরা জানি যে ইন্ডাস্ট্রির প্রোডাকশন অনেক বেশি হয় এবং তার রিটার্নটা অনেক বেশি, কারণ এর ইনকাম ইলাস্টিসিটি অফ ইয়েটা অনেক হাই আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে সেক্ষেত্রে কিন্তু তারা বেশিরভাগ ফ্যাসিলিটিটা পেয়ে থাকে। তো দেখা যায় যে এই যে বাণিজ্য বৈষম্য, অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য, এগুলো কিন্তু দেখে আমাদের খারাপ লাগে। কারণ আমি যদি দেখি যে এটাকে আমরা ডেমনস্ট্রেশন ইফেক্টও বলতে পারি, যে আমি যদি দেখি যে আমার পাশের জন খুব ভালো আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমার ভালো হওয়ার একটা ইচ্ছা জাগে। তো সেই ভালো হওয়ার ইচ্ছা থেকে যদি আমি দেখি যে তার সঙ্গে আমার কোনো বৈষম্য আছে কিনা এবং এখানে কোনো নেগোসিয়েশনের সুযোগ আছে কিনা, তো সেই অর্থে দেখা গেল কি যখন ইউনাইটেড নেশনস আস্তে আস্তে গড়ে উঠলো, তখন দেখা যাচ্ছে যে এর মেম্বার নেশন গুলো কিন্তু অনেক বেড়েছে ধীরে ধীরে। তো যখন মেম্বার নেশন গুলো বেড়েছে তখন বলা হচ্ছে যে দেখো তোমরা যারা নর্থের কান্ট্রি গুলো আছো তারা কিন্তু তোমাদের সমস্ত ফ্যাসিলিটি গুলো তোমরা আমাদের কাছ থেকেও নাও, আবার নিজেরা তোমাদের রিসোর্স ইউটিলাইজেশনও ঠিকভাবে করতে পারো, কারণ তোমাদের টেকনোলজি সাউন্ড, তোমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হয়, তোমাদের ক্যাপিটাল গুড, হাইলি স্কিলড। তাহলে সেক্ষেত্রে তুমি যদি তোমরা যদি এরকম ভালোর দিকে যাও আবার আমার কাছ থেকে সুবিধা নাও, তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমাকে আমারও সুবিধা দিতে হবে। বোঝা গেছে? তো এই আমারও সুবিধা দিতে হবে, এর জন্য কি হলো, এই যে আমাদের দেখছি যে আংটাড যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস, এটা কিন্তু পরীক্ষায় আসে যে এর ইলাবোরেশন কি। আংটাড এর ইলাবোরেশন হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট। এই যে একটা সম্মেলন, এই সম্মেলনে মূলত বেশ কিছু জিনিস বা দাবি পেশ করা হয়, যেটাকে আমরা নর্থ সাউথ ডায়ালগ নামে ইন্ট্রোডিউস করি আর কি। তো সেই নর্থ সাউথ ডায়ালগের ইন্ট্রোডাকশনের আমাদের বলা হচ্ছে কি যে আমাদের দেশের যে অর্থনীতি আছে এটা বিকাশ করার জন্য তোমার সাহায্য করতে হবে। তো সেই বিকাশটা কিভাবে হবে? আমরা জানি যে আমার এখানে তোমার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমার যেসব সেক্টর গুলো আছে, এগ্রিকালচার সেক্টর, এইসব জায়গা থেকে যেসব আমি গুডস গুলো তোমার দেশে পাঠাই সেগুলো তোমাকে বেশি বেশি আমার কাছ থেকে নিতে হবে। তারপর আমরা যদি বলি আমাদের এখানে ইন্ডাস্ট্রিকে কিভাবে বাড়ানো যায় সেগুলো তোমার চেষ্টা করতে হবে। তো এরপরে কি হলো, বলা হলো যে আমি যদি তোমার কাছ থেকে ঋণ নিয়ে থাকি তার সুদ বা তার স্যাক্রিফাইস করা যায় কিনা সেগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, সুদ কমিয়ে দিতে হবে বা স্যাক্রিফাইস করা যায় কিনা সেগুলো তোমার চিন্তা করতে হবে। এরপরে বলা হতো কি যে দক্ষিণ অঞ্চলে জানি আমরা যে ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলো কিন্তু অতটা হাইলি স্কিল না, বা এটার কোয়ালিটি সম্পন্ন গুডস তো হয়তো খুব বেশি না, এবং এর রিলেটিভলি এর প্রাইসটা দেখা যায় যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আসলে এটা টিকে থাকার ক্ষমতা নেই। কিন্তু বলা হলো যে তোমার আমার গুডস গুলো তোমার দেশে নিতে হবে এবং এখানে তুমি আমার কাছ থেকে অত ট্যারিফ চার্জ করতে পারবা না, এরকম আর কি। তো আবার বলা হলো কি যে বহুজাতিক সংস্থা দেখা যায় যে এইসব আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে এসে হাজির হয়। তো এবং তারা কিন্তু ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো কিন্তু শেষ করে দেয়, কারণ তারা হাইলি স্কিল, তাদের প্রোডাকশন কস্ট কম, আমার প্রোডাকশন কস্ট বেশি, কারণ আমি বর্তমান শুরু করছি। আমরা জানি লং রান এভারেজ কস্ট কার্ভে যদি আমরা শুরুর দিকে তাকাই তাহলে শুরুতে কিন্তু কস্ট বেশি, আস্তে আস্তে কিন্তু কস্ট কমে। তা আমি তো কস্ট কমার অবস্থায় যেতে পারিনি, কারণ তোমার ইন্ডাস্ট্রি এসে আমার ইন্ডাস্ট্রিকে শেষ করে ফেলছে। তো সেক্ষেত্রে আমি তাকে নিয়ন্ত্রণ করতে চাই। তো এরকম ব্যাপার। আবার যদি আমরা বলি যে আমাদের প্রায় ক্লাস শেষের দিকে চলে এসেছে, শেষ হয়ে যাবে এখনই। আমরা যদি বলি যে আমাদের যে এখানে শিল্প উৎপাদন আমরা করতে চাই তার জন্য তোমাকে আমার সহযোগিতা করতে হবে, যে না ঠিক আছে তোমার শিল্পগুলোকে আমি অগ্রাধিকার দিব, আমার দেশে আসলে এগুলোকে আমি অগ্রাধিকার দিব আর কি। তো এইসব বিষয়গুলো নিয়ে মূলত আমাদের যে ডায়ালগটা হয়েছিল সেটাকে আমরা মূলত বলি নর্থ সাউথ ডায়ালগ, অর্থাৎ নর্থের যে চাকচিক্যময় জীবন আর সাউথের যে দারিদ্র জীবন, এই দুইয়ের মধ্যে কনফ্লিক্ট থেকে যে নেগোসিয়েশন, সেটাকে আমরা মূলত নর্থ সাউথ ডায়ালগ নামে উল্লেখ করে থাকি। তো আজকের এই পর্যন্ত, আমাদের আর সময় নেই, এখানে শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। এর পরের দিন আমরা এনআইইও যেটাকে আমরা বলি নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, সেটা